চন্দননগরের ইতিহাস বলতে হয় সালটা ছিল 1673। বাংলার নবাব ইব্রাহিম খানের থেকে ফরাসিরা পারমিশন নিয়ে গড়ে তোলে চন্দননগর, যাকে সেই সময় বলা হতো চাঁদের নগর, এবং 1688-তে তারা পার্মানেন্ট সেটেলমেন্ট গড়ে তোলেন। 1757-র পলাশী যুদ্ধের আগে পর্যন্ত এই শহর ছিল কলকাতার থেকেও সমৃদ্ধ। এই ঐতিহাসিক শহরের ছাপ কিন্তু বর্তমানেও ছড়িয়ে আছে শহরের আনাচে কানাচে। তাই এই ঐতিহাসিক শহরটাকে এক্সপ্লোর করার জন্য আমি সেদিন একটা সুন্দর ট্রেন জার্নি করে পৌঁছে গিয়েছিলাম এখানে। এখন আমি চন্দননগর স্ট্যান্ডে, কিন্তু এখানে কিভাবে পৌঁছালাম তার জন্য আপনাদের নিয়ে যাই এই ট্রাভেল স্টোরির একদম প্রথমে। সকালে বাড়ি থেকে বেরিয়ে উঠে পড়েছিলাম একটা হাওড়াগামী বাসে। বাসটা একদম ফাঁকা থাকায় ঝড়ের মতো স্পিডে আমাকে পৌঁছে দিল হাওড়া স্টেশন। 1 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে পেয়ে গেলাম চন্দননগর যাওয়ার ট্রেন। তো আমি এখন আছি 8টা 20 হাওড়া ব্যান্ডেল লোকালে। তো লাস্ট ভিডিওতে দেখেছিলেন আমি গিয়েছিলাম কোন্নগর শহরে। সেই ভিডিওতে আমি কভার করেছিলাম হাওড়া টু কোন্নগরের ট্রেন জার্নি। তো আমি হাওড়া থেকে কোন্নগরের জার্নিটা আজকে দেখাবো না, আমি কোন্নগর থেকে বাকি ট্রেন জার্নিটা আপনাদের দেখাবো, কারণ না হলে ভিডিওটা এক্সট্রা লং হয়ে যাবে। আধ ঘন্টা লেট করে সবে মাত্র ট্রেন ছাড়লো, আর দুটো ট্রেন চলেছে একদম পাশাপাশি। এখন সময় হচ্ছে 9টা 15, আর ট্রেন যেমনটা বলেছিলাম যে আজকে একটু লেট আছে, তো এখন কোন্নগর ঢুকলো। এখন কোন্নগর ছেড়ে ট্রেন এবার চলেছে রিফরার দিকে। এরপর আসতে চলেছে শ্রীরামপুর। শ্রীরামপুরের পরের স্টেশন শেওড়াফুলি জংশন। শেওড়াফুলিতে ট্রেনে একটু ভিড় হলো। বৈদ্যবাটি পেরিয়ে ট্রেন আসলো ভদ্রেশ্বর। ট্রেন এবার চলেছে চন্দননগরের আগের স্টেশন মানকুণ্ডুতে। মানকুণ্ডু থেকে ট্রেন ছাড়লো, এবার আসবে আমার গন্তব্য চন্দননগর। এখন সময় হচ্ছে 9টা 45, নামলাম চন্দননগরে। তো এবার বাইরে যাওয়া যাক। সকাল সকাল ব্রেকফাস্ট না করেই বেরিয়েছিলাম, তাই স্টেশনের বাইরে এই পরোটার দোকানটা থেকে খাওয়াটা সেরে অটো করে প্রথমেই চলে এসেছি চন্দননগর স্ট্যান্ডে। এই চন্দননগর স্ট্যান্ড 1 কিলোমিটার লম্বা এবং 7 মিটার চওড়া। খাওয়া দাওয়া পর্ব শেষ করে স্টেশনের বাইরে থেকেই অটো নিয়েছিলাম, আর আমি এখন আছি চন্দননগর স্ট্যান্ডে। আর স্টেশন থেকে চন্দননগর স্ট্যান্ডে আসতে অটো ভাড়া নিল 10 টাকা। স্ট্যান্ডের উল্টো দিকেই আছে চন্দননগর মহকুমা আদালত, আর এখানে হুগলি নদী। স্ট্যান্ডের চারদিকে এই ফরাসি ইউরোপিয়ান স্টাইলের আর্কিটেকচার, আর পাশে হুগলি নদী থেকে আসা ফুরফুরে হাওয়াতে হেঁটে যেতে এক আলাদাই এক্সপিরিয়েন্স হচ্ছিল। এখন আমার ডান দিকে আছে চন্দননগর পুলিশ স্টেশন। চন্দননগর স্ট্যান্ডে আসলে কিন্তু এখান থেকে অনেক জায়গায় ঘোরা যায় আর অনেক কিছু দেখতেও পাওয়া যায়।
যেমন এখানে আছে রবীন্দ্র ভবন, আর সামনে এগিয়ে গেলে জোড়াঘাট। এছাড়া চন্দননগর মিউজিয়াম এবং চার্চ স্ট্যান্ডের খুবই কাছে। চন্দননগর বলতে যেটা ছবি সবাই দেখে থাকে, এটাই হলো সেই প্রসিদ্ধ চন্দননগর স্ট্যান্ডের জোড়াঘাট। চলে এসেছি চন্দননগরের একটা অন্যতম খুব সুন্দর জায়গাতে, এটা হচ্ছে জোড়াঘাট। কি সুন্দর লাগছে দেখুন। আর সামনে হুগলি নদী। আজকে প্রচণ্ড রোদ, আর এই রোদের মধ্যে বেরিয়ে পড়েছি চন্দননগর শহরটাকে ঘুরতে। যাই হোক, বসন্তকালের এই আবহাওয়াটা ভালোই লাগছে। আর আমি এখন বসে আছি ঠিক হুগলি নদীর উল্টো দিকে, আর আমার পিছন দিকে দেখলে এখানে আছে চন্দননগর কলেজ। আমি এখন ঢুকে গেছি চন্দননগর কলেজের ভেতরে। চন্দননগর কলেজ হুগলি জেলার সবচেয়ে পুরনো কলেজ, যেটা স্ট্যাবলিশ হয়েছিল 1862 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 162 বছর আগে। চন্দননগর ফ্রেঞ্চ কলোনি থাকাকালীন ক্যাথলিক মিশনারি বিশপ ম্যাগলয়ের বার্থে এটি নির্মাণ করেছিলেন। 1901 সালে ফ্রেঞ্চ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া জোসেফ ফ্রান্সুয়া ডিউপ্লিক্সের স্মরণে এই কলেজের নাম পরিবর্তন করে ডিউপ্লিক্স কলেজ নাম রাখা হয়। আর পরবর্তীকালে 1947 সালে এটির নাম পুনরায় চন্দননগর কলেজ করা হয়। এক্সিবিশনটা কি কোনো স্পেশাল অকেশনে হচ্ছে নাকি আপনার? প্রিন্সিপাল স্যার আসতে বলেছে। আচ্ছা, আমরা সত্যম সোসাইটি থেকে এসেছি চন্দননগর। আচ্ছা আচ্ছা। আমাদের সমস্ত হাতের কাছে সব মেয়েরা করে। হ্যাঁ, এবার শেখানো হয়, মেয়েরা কাজ করতেও পারে, শিখে কিছু করতে পারে, সেটাও আমরা চেষ্টা করি। মানে করছে, অনেক মেয়েরাই করছে। হ্যাঁ, থ্যাংক ইউ। তো কলেজে ঢুকেই দেখতে পেলাম একটা ছোট্ট এক্সিবিশন হচ্ছে, আর এখানে কিছু ফরেনাররাও এসেছে চন্দননগরটা ঘুরে দেখার জন্য, কলেজটা ঘুরে দেখার জন্য। আর সেই সুযোগে আমিও ঘুরে নিয়েছি এই ঐতিহ্যপূর্ণ কলেজটাকে। প্রথমে চন্দননগর কলেজের ভিডিওটা বাইরে থেকেই করছিলাম, তারপর মনে হলো যে কলেজে গিয়ে একবার পারমিশন নেওয়া যাক যে ভেতরে ভিডিও করতে দেবে নাকি। তো ওনারা খুবই হেল্পফুল, ওনারা মানে সহযোগিতা করলো, আর আপনাদের সামনে এই সুন্দর কলেজটাকে তুলে ধরতে পারলাম। তো সামনেই যেমনটা এর আগে দেখালাম জোড়াঘাট, তো এই জোড়াঘাট থেকে আমি এবার এগিয়ে যাব সামনের দিকে, দেখি আর কি কি দেখার জিনিস আছে। জোড়া মন্দির ঘাটের উল্টো দিকে কিন্তু আছে এই চার্চটা, এটা যতদূর আমার মনে হচ্ছে স্যাক্রেড হার্ট চার্চ। তো গিয়ে দেখা যাক। আজকে চন্দননগরের ট্রাভেলটা আমার মানে আনসার্টেন হয়ে গেছে, মানে আজকে যে করব আগে থেকে প্ল্যানিং করে আসেনি। তো আনসার্টেন প্ল্যানগুলোই দেখেছি খুব ভালো হয়। আর যাই হোক, হ্যাঁ, যেমনটা বললাম, আমি চলে এসেছি স্যাক্রেড হার্ট চার্চ, যেটা স্থাপিত হয়েছিল 1691 সালে। এখানে চার্চের টাইমিং দেওয়া আছে। ফর্চুনেটলি এখন চার্চটা খোলাই আছে। দেখুন কি সুন্দর আর্কিটেকচারটা। ভেতরটা বেশ শান্ত আর নিরিবিলি, আর খুব সুন্দরভাবে সাজানো আছে চারদিকে বাগান। এখানে গোলাপ ফুলের গাছ আছে, বিভিন্ন স্ট্যাচু আছে। এই স্যাক্রেড হার্ট চার্চের ইতিহাস কিন্তু বহু পুরনো। দ্য স্যাক্রেড হার্ট চার্চ একটি রোমান ক্যাথলিক হেরিটেজ চার্চ। এটি 1691 সালে স্থাপিত হলেও ব্রিটিশদের দ্বারা এটি ধ্বংস করে দেওয়ার পর পুনরায় যেটা বানানো হয়েছিল কলকাতার আর্চ বিশপ পল গোথালসের দ্বারা 27 জানুয়ারি 1884 সালে। চার্চ থেকে বেরিয়ে এই বাঁ পাশে দেখবেন অনেক ফাস্টফুড সেন্টার আছে।
তো এখান থেকে আপনারা লাঞ্চ করতে পারেন। বেসিক্যালি এইগুলো সন্ধ্যের সময় খোলা থাকে। এখন যেহেতু বেলা 11টা বাজে, এখন বন্ধ। কিছু কিছু দোকান খোলা আছে, কিন্তু সন্ধ্যের সময় পুরো জমজমাট থাকে। যাই হোক, আমার স্যাক্রেড হার্ট চার্চ দেখা হয়ে গেছে, আর এই জোড়াঘাটের কাছেই চলে এসেছি আবার। তো এখান থেকে চলে যাব মিউজিয়ামে, কিন্তু তার আগে এখানে খুব সুন্দরভাবে এগুলো বানানো আছে। আবার হাঁটা শুরু করেছি জোড়াঘাটের পাশ দিয়ে, এই 7 মিটার চওড়া ফুটপাথটার উপর দিয়ে। এই জোড়াঘাট থেকে এগিয়ে আসলে ডান দিকে কিন্তু দেখতে পাচ্ছি মিউজিয়ামটা। এখানে চন্দননগর মিউজিয়ামের টাইম শিডিউল দেয়া আছে, আপনারা দেখে সেই বুঝে আসবেন। এখন বসে আছি গঙ্গার ধারেই, আর ঠিক উল্টো দিকে আছে মিউজিয়ামটা। অ্যাকচুয়ালি আমি এখানে পৌঁছেছি 10টা 45-এ, আর মিউজিয়াম খুলে 11টায়, তাই একটু ওয়েট করছি। টাইম হলে তারপর যাব। যদিও বা মিউজিয়ামের ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই, তবু আমি আপনাদের মিউজিয়ামের বাইরেটা ঘুরে দেখাবো, আর মিউজিয়ামের ভেতরে কী কী আছে সেটা বলছি। এটি বানানো হয়েছিল 1740 সালে ডিউপ্লেক্স প্যালেস হিসেবে, যেটি ছিল সেই সময়ের ফ্রেঞ্চ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া জোসেফ ফ্রান্সুয়া ডিউপ্লেক্সের থাকার জায়গা। $5 টাকা দিয়ে নিলাম টিকিট। তো ভিতরে যেহেতু মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভিতরটা ঘুরে নিয়ে আপনাদের সাথে আবার কথা বলছি। মিউজিয়ামের ভেতরটা দেখতে প্রায় 1-1.5 ঘন্টা সময় লেগে গেল। খুব সুন্দর মিউজিয়ামটা, ভেতরে অনেক কিছু দেখার জিনিস আছে। চন্দননগরে ফরাসিদের আগমনের ইতিহাস থেকে শুরু করে পর্তুগিজ, ব্রিটিশ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, বিভিন্ন রকমের ইতিহাস আছে। এছাড়া ভালো ভালো অয়েল পেন্টিং আছে, এছাড়া সে যুগের মুদ্রাগুলোও আছে। এছাড়া মিউজিয়ামের ভিতরে জানতে পারলাম কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গের মতো চন্দননগরেও ছিল ফ্রেঞ্চদের চন্দননগর দুর্গ, যেটিকে 1757 সালে ব্যাটেল অফ চন্দননগরে ব্রিটিশ কমান্ডার রবার্ট ক্লাইভ সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল। আর আমি এখন ঘুরে দেখছি বাইরেটা। বাইরে থেকে মিউজিয়ামটা ঠিক এরকম লাগে, খুব সুন্দর, আর চারদিকটা পুরো বাগান আছে। চন্দননগর মিউজিয়াম দেখা শেষ। এবার যাব এই জোড়াঘাটের রাস্তা ধরে পাতাল বাড়ির দিকে। যাওয়ার পথে দেখতে পাচ্ছি এই সুন্দর ফ্রেঞ্চ আর্কিটেকচারের বিল্ডিংগুলো। সেন্ট জোসেফ কনভেন্টের পাশ দিয়ে যাচ্ছি, আর একদম সামনে যে একটা হলুদ কালারের বিল্ডিং দেখা যাচ্ছে, সেটাই পাতাল বাড়ি। তো এখন চলে এসেছি পাতাল বাড়ি। এটি বাইরে থেকেই দেখতে হয়, ভিতরে ঢোকা বারণ। এটাকে সাধারণ একটা বাড়ির মতো লাগলেও ইতিহাসে এর গুরুত্ব কিন্তু অপরিহার্য। এই বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বহুবার এসেছিলেন। এছাড়া স্বাধীনতা সংগ্রামী অনেক বিপ্লবীরা আস্তানা গেড়েছিলেন এই বাড়িতে। জোড়াঘাট স্ট্যান্ডের কাছে যে কটা দেখার জায়গা ছিল সেগুলো দেখা হয়ে গেছে। এবার আমি চলেছি নন্দদুলাল মন্দিরে, যেটা এই যে স্যাক্রেড হার্ট চার্চ যে আছে, এখান থেকে সোজা গেলে জিটি রোড পড়ে, আর ওই জিটি রোড থেকে একটুখানি ভিতরে ঢুকলেই নন্দদুলাল মন্দির দেখা যায়। তো আমি 600 মিটার মতো ডিস্টেন্স এখান থেকে, তো আমি হেঁটেই চলে যাচ্ছি। আর সোজা দেখা যাচ্ছে মিউনিসিপ্যাল কর্পোরেশন চন্দননগরের পৌরসভার বিল্ডিং এটা। পৌরসভার উল্টো দিকেই আছে একটা বড় মাঠ, আর এই যে সামনে পুরো পৌরসভার বিল্ডিং স্ট্রাকচারটা। আপনারা এই পুরো চন্দননগরটা কিন্তু স্টেশনের বাইরে যে টোটোগুলো থাকে, টোটো বুকিং করেও ঘুরতে পারেন। আমার যতটা আইডিয়া 200 থেকে 300 টাকার বেশি কিন্তু নেবে না। তো
এই হাঁটতে হাঁটতে চলে এসেছি জিটি রোড। এই সামনে যে মোড়টা আছে এটা জিটি রোড। আমি চলে আসলাম নন্দদুলাল মন্দিরে। আটচালা টেরাকোটা স্টাইলের এই মন্দির 1740 সালে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী নির্মাণ করেছিলেন। 1757 সালে রবার্ট ক্লাইভ পলাশির যুদ্ধে যাওয়ার সময় এই মন্দির লুট এবং ধ্বংস করেছিলেন, কারণ সেই সময় চন্দননগরে ফরাসিদের সাথে ইংরেজদের যুদ্ধ চলছিল, যেটা ব্যাটেল অফ চন্দননগর নামেও পরিচিত। আর এই মন্দিরে অধিষ্ঠিত আছেন কোষ্ঠী পাথরের শ্রীকৃষ্ণ। আজ আমি মন্দিরটা বন্ধ পেলাম, কারণ এখন বেলা হয়ে গেছে। মন্দির 12টা পর্যন্ত খোলা থাকে। নন্দদুলাল মন্দির দেখে ফেরার পথে রাস্তার পাশে দেখতে পেলাম নিত্যগোপাল স্মৃতি মন্দির ও চন্দননগর পুস্তকালয়। চন্দননগর লাইব্রেরি 1873 সালে যদুনাথ পালিত নির্মাণ করেছিলেন। এছাড়া তার সাথে মহেন্দ্রনাথ নন্দী এবং মতিলাল শেঠ যুক্ত হয়ে একটি থিয়েটার ক্লাব তৈরি করেছিলেন। এটি এই সময় বন্ধ থাকায় আমি ভিতরে যেতে পারলাম না, তবে বাইরে থেকে ইউরোপীয় স্টাইলের এই অপূর্ব স্ট্রাকচারটা দেখে সত্যি মুগ্ধ হলাম। এই অপূর্ব জায়গাগুলো দেখে শেষ করেছিলাম চন্দননগর ঘোরা। হুগলি নদীর ধারে ইউরোপীয় স্থাপত্য ও প্রায় 300 বছরেরও বেশি সময়ের ইতিহাসকে নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের চন্দননগর। এখনও এখানে ঘুরতে না এসে থাকলে আপনারা আসুন এবং আমার মতো এক্সপ্লোর করুন এই প্রাচীন চাঁদের নগরকে। বঙ্গ ব্যাকপ্যাকারের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আর ভিডিওটি লাইক করে আপনার মতামত ও ভালো লাগা কমেন্ট করে জানান। এছাড়া আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করার জন্য ডিএম করুন আমার ইনস্টাগ্রাম @bongobackpacker অথবা মেল করুন bongobackpackerofficial@gmail.com-এ। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তো আজকের মতো টাটা।